20, 30, 50 বছরের এই বিবাহিত জীবনটা একটা সময় অতিবাহিত করার পর এই সাজানো গোছানো সংসারটা আর আমার নিজের থাকবে না। আর এটাই স্বাভাবিক, বরং এই সংসারটা নিজের করে ধরে রাখতে চাওয়াটা অস্বাভাবিক। কারণ জমি, বাড়ি, সংসার এরা সময়ের ব্যবধানে নিজেরাই নিজেদের মালিকানা পরিবর্তন করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমার গ্রামের বাড়ি থেকে শুরু করছি। কাজের জন্য এখন আমার বেশিরভাগ সময়ই গ্রামের বাড়িতে থাকতে হচ্ছে। বিজনেসের জন্য নতুন করে যে প্রজেক্টগুলো হাতে নিয়েছি এগুলোর জন্য আসলে পর্যাপ্ত জায়গার প্রয়োজন, লোকজনের প্রয়োজন, যেটা আসলে শহরে বসে সম্ভব না। আপনাদের সবার অনেক অনেক দোয়া আর ভালোবাসাতে আমি নিজে তো কাজ করছি, সাথে কিছু মানুষের কর্মসংস্থান করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা ভাবতেই মনের মধ্যে অনেক বেশি শান্তি কাজ করে। মাঝে মাঝে বিষয়গুলো একেবারে স্বপ্নের মতো মনে হয়, কারণ আমি একজন অতি সাধারণ, খুবই সাধারণ একজন গৃহিণী, যার মাধ্যমে কারো রিজিকের ব্যবস্থা হবে, কোনো মানুষের কর্মসংস্থান করতে পারবো, এটা আসলে কখনো আমি চিন্তাও করতে পারিনি। কিন্তু আপনাদের দোয়া, সবার ভালোবাসাতে আমি এই জিনিসগুলো করতে পারছি। এটা যে আমার জন্য কত বড় একটা প্রাপ্তি। আসলে যারা কখনো কারো কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তারা এই প্রাপ্তি বা শান্তির স্বাদটা নিতে পেরেছেন আমার মনে হয়। মশলা আর বেসনের উপর আপুদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তো জিরার উপরও কিন্তু খুব সুন্দর একটা রেসপন্স ছিল বা এখন পর্যন্ত পাচ্ছি। সত্যি জিরাগুলোর গ্রান অসম্ভব রকম স্ট্রং। আর এই যে জিরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে রেডি টু কুক অবস্থায়, মানে একেবারে ধুয়ে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা অবস্থায় শুকিয়ে নিচ্ছি। যারা আস্ত হিসেবে নিতে চাচ্ছেন তারা এবার থেকে নিতে পারবেন, আর গুঁড়ি অবস্থায় নিতে চাইলে সেটাও নিতে পারবেন। আপুরা তো খুব সুন্দর করে করে রোজার প্রস্তুতি নিচ্ছেন, আর আমি আপুদের জন্য এখানে বেসন বানাচ্ছি। আপুদের মধ্যে অনেকেই কিন্তু জিজ্ঞেস করছেন বেসন বানানোর ক্ষেত্রে যে চিনি গুঁড়ার চালটা ইউজ করছি, এটা চিনি গুঁড়ার চালের যে খুদ সেটা ইউজ করছি না চাল ইউজ করছি। তো আমি কিন্তু চিনি গুঁড়ার চালটাই সরাসরি ইউজ করছি। 4 রকম ডালের সাথে 2 রকম চাল থাকবে, সেটা চিনি গুঁড়ার চালই থাকবে, আর থাকবে আতপ চাল। খুব সুন্দর একটা গ্রান থাকবে এই বেসনটার মধ্যে। সব ডাল চাল আলাদা আলাদা ভাবে ধুয়ে আলাদা আলাদা ভাবে শুকানো হয়েছে। আর এই বেসনগুলো কিন্তু একেবারে রেডি টু কুক অবস্থায় থাকবে, মানে গুঁড়ি করে নেবার পর এগুলো খুব সুন্দর করে চেলে তারপর প্যাকেটজাত করা হয়েছে। আর প্যাকেজিংটা কিন্তু আমার বাসার ভেতরেই করছি। অন্যান্য জিনিসগুলোর মতো বেসনের উপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স এসেছে। তো এগুলো করতে করতেই আসলে এত বেশি ব্যস্ত সময় পার করছি যে সেইভাবে গুছিয়ে আমার নিজের জন্য কোনো প্রস্তুতি নেব রোজার জন্য, সেটা এখন পর্যন্ত নেওয়া হয়ে ওঠেনি। আসলে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, একটা জায়গায় স্থির থাকতে পারছি না। এই যে বেসনগুলো বাসার ভেতরে প্যাকেজিং হচ্ছিল, আর এইদিকে গুঁড়ি মশলাগুলো অফিসের ভেতরে প্যাকেজিং হচ্ছে। সব সময় সমান কাজের ব্যস্ততা থাকে না, কিন্তু যখন কাজের ব্যস্ততা থাকে টানা এতক্ষণ কাজ করতে হয়, মাঝে মাঝে খুব বেশি ক্লান্ত লাগে। আবার নিজেকেই নিজে বুস্ট করি যে না, আমাকে পারতেই হবে। তো যেসব আপুরা গুঁড়ি মশলা বা বেসন, ঘি এইসব অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও নক দিতে পারবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গত একটা সপ্তাহ ধরে আমি বাসায় ঠিক মতো থাকতে পারছি না। দেখাচ্ছে যে 3-4 ঘন্টা বা 1 রাত বা 2 রাত এরকম করে থাকা হয়। বাসার অবস্থা কিন্তু খুব করুণ হয়ে গেছে। আপুদের ভিডিওগুলো কিন্তু ফাঁকে ফাঁকে ঠিকই দেখে নিচ্ছি। আপুরা এত সুন্দর করে রোজার আগে রোজার প্রস্তুতি হিসেবে বাসা ডিপ ক্লিন, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন, কিচেন ডিপ ক্লিন, এরকম সব কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। গতকাল রাত প্রায় 11:15টার মতো অফিসে কাজ করেছি, একটা মাত্র কারণ, মনের ভিতরে জিদ চেপে গেছে যে করে হোক আজকে বাসার সাফ সাফাইয়ের কাজে লাগবো, তা না হলে রোজার আগে আবার এই কাজগুলো শেষ করতে পারবো না। ফার্নিচারগুলো ক্লিন করা আগে একটা রুটিনের অংশ ছিল, এখন সেটা রুটিন থেকে অনেকটাই সরে গেছে। মানে প্রতিদিন এই ফার্নিচারগুলো আর ক্লিন করতে পারি না।
তো টানা কয়েকদিন যেহেতু আমি বাসায় ছিলাম না, ফার্নিচারগুলোর উপর ধুলা পড়ে একেবারে বসে গেছে। তো ঘষে ঘষে খুব সুন্দর করে ফার্নিচারগুলো পরিষ্কার করেছি। এরকম কাজের ফাঁকে আরও এক আপদ এসে হাজির হয়েছে। দেখি এসি সার্ভিসিং এর জন্য সাফানের বাবা লোক পাঠিয়ে দিয়েছে। মনে মনে এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যে মরার উপর খাড়ার ঘা। আবার মুহূর্তেই মনকে শান্ত করেছি। সব রুমই যেহেতু আজকে ক্লিন করব, তাহলে এসি সার্ভিসিংগুলো করে গেলে দেখাচ্ছে যে নিচে অনেক ময়লা পড়ে। তো সেই ক্ষেত্রে একবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম যে সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই বিজনেসটা একটু একটু করে সামলাবো। তো এখন পরিস্থিতি পুরোটাই উল্টো হয়ে গেছে। এখন বিজনেসের ফাঁকে ফাঁকে সংসারের কাজগুলো সামলাচ্ছি। তো যাই হোক, এই যে বাসার প্রত্যেকটা জানালা খুবই ময়লা হয়ে গিয়েছিল। শীতের মাঝে এই জানালাগুলোর মধ্যে আর হাত দেওয়া হয়নি, এতে করে মাকড়সা খুব সুন্দর করে বাসা বেঁধেছে। তো সেগুলো দেখে দেখে পরিষ্কার করে নিচ্ছিলাম। জানালা ক্লিন করা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, কিন্তু আজকে সেই জানালা ক্লিনিং অভিযানেই নেমেছি। বাসার সবগুলো জানালাই এভাবে পরিষ্কার করেছি। তো কিচেনটা আর আজকে ডিপ ক্লিন করব না, হয়তো বা অফ ক্যামেরায় কোনো একটা দিন করে নেব। আমার সংসারের কাজের ভিডিওগুলো, আমার লাইফস্টাইল ভিডিওগুলো আপুরা আন্টিরা দেখতে খুব পছন্দ করেন। একটা সময় চিন্তা করতাম যে কে দেখবে ভিডিও, কে অপেক্ষা করে থাকবে, ভিডিও দিলে দিলাম, না দিলে না দিলাম। কিন্তু তারপরেও কাজের একটা গতি ছিল। দেখাচ্ছে যে প্রতিদিন কি না কি করছি সবই ভিডিওতে তুলে আনতাম। আর এখন ভিডিও না দিলে আপুরা আন্টিরা নক করতে থাকেন, খোঁজ নিতে থাকেন। কিন্তু এখন ইচ্ছা থাকলেও সেই সময়টা সব সময় বের করতে পারি না। চ্যানেলে থাকা আন্টিরা ফোন দিয়ে বা নক করে জিজ্ঞেস করবেন নাতিন কেমন আছে, নাতিন কি করে। তো এই জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে। আমার কাছে তখন মনে হয় আমার নিজের এই ছোট্ট পরিবারের বাহিরেও আমি সত্যি আরও একটা পরিবার গঠন করতে পেরেছি, যারা কিনা আমাকে খুব বেশি ভালোবাসে, খুব আপন করে নিয়েছেন। তো যাই হোক, এই যে সংসারের খুবই অনেক দিনের পছন্দের জিনিসগুলো কিন্তু কিনে ফেলেছি। তো ভাইরাল এই কুকিং ওয়্যার সেটগুলো অনেক দিন থেকে কিনতে যাচ্ছিলাম। কুকিং ওয়্যার এই সেটগুলো অনেক আগেই ভাইরাল হয়ে গিয়েছে। আমি ভাইরালের দৌড়ে একটু পিছিয়ে গেছি ঠিকই, কিন্তু একেবারে বাদ পড়ে যায়নি। এই যে কুকিং ওয়্যার সেটগুলো অবশেষে কিনেই ফেলেছি। অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর রিভিউ দেখেছি, অনেক মিশ্র প্রতিক্রিয়া শুনেছি এই কুকিং ওয়্যার সেটগুলো নিয়ে। তো আমার একটা সময় ইচ্ছে ছিল যে ভালো খারাপ যাই আছে, ট্রেন্ডিং এই হাঁড়ি পাতিলগুলো আমি অবশ্যই কিনবো। রান্না পারি আর না পারি, এই সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো দেখলে আমার কিন্তু প্রচণ্ড লোভ হয়। কিন্তু আমি আমার লোভগুলোকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারি। দেখাচ্ছে যে একটা জিনিস পছন্দ হলো, সঙ্গে সঙ্গে যে আমি কিনতে চলে যাব সেটা আমি করি না। আবার কোনো কোনো সময় সেই জিনিসগুলো আমার বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে, যদি আমার সামর্থ্যে থাকে, সাধ্যে থাকে, সঙ্গে সঙ্গেই কিন্তু নিয়ে নেই। বড় হাঁড়িটার ঢাকনা ঠিক আছে, কিন্তু এই ছোট হাঁড়িটার যে ঢাকনার হ্যান্ডেলটা, এটা একটু নড়বড়ে হয়ে গেছে আমার ব্রেনের মতো। এটাকে সাফানের বাবাকে দিয়ে টাইট দিতে হবে। কিনতে গিয়ে আমি দেখেছিলাম এই কুকিং ওয়্যার সেটগুলো 7 পিসেসের হয় আর 4 পিসেসের হয়। তো আমার তো ছোট্ট টুনি পাখির সংসার, আমার 7 পিসেসের দরকার ছিল না, আমার 4 পিসেসেরই কেনার ইচ্ছে ছিল। তো সেই জন্য এই 4 পিসেসেরটারই নিয়েছি। হাঁড়ি, প্যান, কড়াই তিনটারই ঢাকনা ছিল, শুধুমাত্র এই ফ্রাইং প্যানটা বাদ দিয়ে। আমি যে কিয়াম ব্র্যান্ডের এই কুকিং ওয়্যার সেটটা কিনেছি, এগুলোর কোনোটাই কিন্তু মার্বেল কোটিং না। আমি কেনার সময় ওদের জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বলছিল এখানে প্রত্যেকটা হাঁড়ি সিরামিক কোটিংয়ে আছে। সিরামিক কোটিং এর আগে আমি কখনো ইউজ করিনি, তো ইউজ করলে বোঝা যাবে এর ভালো দিক খারাপ দিক। আমাদের যাদের খুবই ছোট্ট সিঙ্গেল ফ্যামিলি আর নন স্টিকের হাঁড়ি পাতিল দেখতে, কিনতে বা ইউজ করতে পছন্দ করি, আমার কাছে মনে হয় এরকম একটা কুকিং ওয়্যার সেট যদি একসঙ্গে কিনে নেওয়া যায়, তাহলে অন্যান্য হাঁড়ি পাতিল অনেক বেশি পরিমাণ না কিনলেও হবে। কারণ সাধারণ যে সাদামাঠা রান্নাগুলো আছে, যেগুলো অল্প পরিমাণ রান্না করতে হয়, সেগুলো অনায়াসে এই জিনিসগুলোর মধ্যে খুব সুন্দর করে রান্না করে নেওয়া যাবে। এই কুকিং ওয়্যার সেটটার প্রাইস নিয়েছিল সম্ভবত 3600 টাকা। তো শুধু হাঁড়ি পাতিল কিনলে তো হবে না, এগুলোতে তো রান্না বান্না করতে হবে। তা না হলে তো ঘরের লোক বলতে থাকবে খালি বস্তা বস্তা হাঁড়ি পাতিল কিনবে, এগুলোতে রান্না করবে কবে। নতুন হাঁড়ি পাতিল কেনাকাটা করলে কিন্তু মনের মধ্যে আনচান করতে থাকে, কবে সেই নতুন হাঁড়িটাতে রান্না করতে পারবো।
এখন যেহেতু অনেক আপুদের সঙ্গে আমার কথা হয়, অনেক আপুরাই কিন্তু বলেন যে আপু আমরা যারা আপনাদের ভিডিও দেখি আপনাদের সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল দেখে হাঁড়ি পাতিল কিনতে ইচ্ছে করে। তো এদের মধ্যে অনেকে থাকেন আবার একেবারে নতুন গৃহিণী। তো নতুন গৃহিণী আপুদের জন্য বলছি, যদি কোনো হাঁড়ি পাতিল পছন্দ হয়, কিনতে ইচ্ছে করে, তাহলে আপুদের ভিডিওতে দেখানো স্পেশাল স্পেশাল রান্নাগুলো মাঝে মাঝে হাজব্যান্ডকে করে খাওয়াবেন। হাজব্যান্ডের কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে সর্বপ্রথম তার পেটে ঢুকতে হয়, যেটা আমার নীতি। নতুন হাঁড়িতে আজকে হাতে মেখে খুব মজা করে ডাল চচ্চড়ি রান্না করব, সাথে খুব স্পেশালভাবে একটা মাছ রান্না করব, যেটা রেসিপি আকারে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি। যেসব আপুদের সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল দেখে কিনতে ইচ্ছে করবে তারা এই মাছটা রান্না করে ভাইয়াকে খাওয়াবেন। দেখবেন যে ভাইয়া একেবারে মজনু হয়ে আপনাকে হাঁড়ি পাতিল কিনে দেবে। আসলে ভিডিওতে অনেক কথা বলি, অনেক কিছু দুষ্টুমি করেই বলি, আবার অনেক সময় সিরিয়াসভাবে অনেক কথা বলি, ভুলভ্রান্তি তো অবশ্যই বলি। প্লিজ ভিডিওতে দেখানো সব জিনিস একেবারে সিরিয়াসভাবে নেবেন না, সব কথা একেবারে সিরিয়াসভাবে নেবেন না। অন্যের একটা জিনিস আছে, সেই জিনিসটা প্রয়োজন না হলে আমারও লাগবে। অন্য একটা জিনিস ব্যবহার করছে, আমার প্রয়োজন নাই, তারপরেও সেই জিনিসটা আমি কিনতে চাই। এই জিনিসগুলো কিন্তু সংসারে একটা অশান্তির কারণ। সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা অনেক কিছু দেখি, যেগুলো দেখে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। আমরা একটা সময় নিজেদের ওই জায়গাটাতে কল্পনা করি, কিন্তু কল্পনা আর বাস্তব একসঙ্গে যখন মিলাতে থাকি বা নিজের সামর্থ্যের বাহিরে গিয়ে মেলানোর চেষ্টা করি, তখন কিন্তু সেটা সাংসারিক অশান্তির কারণ হয়। আমি মনে মনে সবসময় একটা জিনিসকে বিশ্বাস রাখি, সংসার জীবনে যে ব্যক্তি নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তি সংসার জীবনে সবসময় সুখে থাকে। আপনার আশেপাশের মানুষগুলোকে দেখে বা অন্যের জীবনযাত্রা দেখে কখনোই নিজের জীবনকে হতাশাজনক করে তুলবেন না। আমি সব সময় আমার থেকে যে উপরে আছে আমি কখনোই তাদের দিকে তাকাই না। আমি সব সময় আমার থেকে যে নিচে আছে আমি তাদের দিকে তাকাই। আমার মনটা সব সময় শান্ত লাগে যে আমার থেকেও অনেকেই আছে আল্লাহ তাআলা যাদের নিজ ইচ্ছায় অনেক খারাপ অবস্থায় রেখেছেন, তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। ভিডিও তো দেখেই চলেছেন, জানি না কে কে এখন পর্যন্ত সাথে আছেন। যদি এখন পর্যন্ত কেউ আমার সাথে থেকে থাকেন, আমার বকবকানি শুনেই যাচ্ছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। স্পেশাল রান্না হিসেবে আজকে দই কাতলা রান্না করব, তো সেই জন্য কাতলা মাছগুলোকে আগে সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন তেলে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিওতে দেখানো রান্নাগুলো আপুরা যখন তাদের ভিডিওতে শেয়ার করেন আমার এত ভালো লাগে কি বলবো। তো সেই দিন যে অর্ডিনারি ব্লগের আপুটা আমার কোনো একটা ভিডিওতে দেখানো মাছের একটা রেসিপি খুব সুন্দর করে আপুর মতো রান্না করে শেয়ার করেছেন। আপুর বাসার সবাই নাকি সেই কাতলা মাছের রেসিপিটাও খুব বেশি পছন্দ করেছিলেন। তো এই জিনিসগুলো সত্যি আমার মধ্যে কাজের অনেকটা আগ্রহ বাড়ায়, কারণ সবসময় ভিডিওতে শিক্ষণীয় জিনিস যে সেটা দেখানো সম্ভব হয় না। আর লাইফস্টাইল ব্লগগুলোর ভেতরে যে অনেক বেশি শিক্ষণীয় জিনিস সেটা সবসময় দেখানো সম্ভবও হয় না। তো তারপরেও যে এই ছোট্টখাটো রান্নাগুলো আপুরা আন্টিরা এত পছন্দ করেন বা একটু হলেও আপনাদের মধ্যে ভালো লাগার সৃষ্টি করতে পারি, এই জিনিসগুলো সত্যিই আমাকে অনেক বেশি আনন্দ দেয়। তো দই কাতলাটা রান্না করার জন্য আমার কয়েক রকমের বাটা মশলা লাগবে। এক একজন এক এক রকম করে রান্না করেন, আমি যেভাবে রান্না করছি সেভাবে ভিডিওতে শেয়ার করছি। তো অনেকেই কিন্তু এটাতে ফোড়নে তেজপাতা ইউজ করেন আর এলাচি ইউজ করেন, তো আমি তেজপাতাটা দিচ্ছি না, শুধুমাত্র এলাচি দিচ্ছি। মাছের মধ্যে আমার গরম মশলার ফ্লেভারটা আসলে সবসময় ভালো লাগে না। আর বাটা মশলা হিসেবে এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি কাঁচামরিচের বাটা, আর সাথে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। এই মশলাগুলো সুন্দর করে কষে আসার পর আমি বাদবাকি মশলাগুলো এটাতে অ্যাড করব। দই কাতলা রান্না করার জন্য অনেকেই অনেক রকম পেস্ট ইউজ করেন, তো এই রান্নাটা করার জন্য আমি আজকে যে পেস্টটা বানিয়েছি, যেটা একটু আগে ভিডিওতে দেখতে পেলেন, এখানে কিছু কাজু বাদাম, সাথে মৌরি, আর দিয়েছিলাম হচ্ছে পোস্তদানা। তো সব একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর গুঁড়ি মশলা হিসেবে দেব হচ্ছে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়ি।
অনেকেই কিন্তু এই দই কাতলাটা সাদা অবস্থায় রাখতে পছন্দ করেন, সেই জন্য হলুদ মরিচ এই রান্নাটাতে ইউজ করেন না। কিন্তু আমার কাছে কেন যেন একটু কালারফুল হলেই খেতে বা দেখতে ভালো লাগে, তো সেই জন্যই লাল মরিচের গুঁড়া আমি অ্যাড করে দিয়েছি। যেহেতু বাদাম বাটাটা আমি আগে ইউজ করেছিলাম, তো সেই জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা কিন্তু তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর এর যে মূল উপকরণ টক দই সেটা দিয়ে খুব সুন্দর করে আরও কিছু সময় কষিয়ে নেব। তারপর এটাতে মাছ অ্যাড করে দেব। তো রান্না করতে করতে কিছু মজার কথা শেয়ার করি। সেদিন সাবরিন শান্তা নামের একজন আপুর সঙ্গে আমার কথা হচ্ছিল। আপুর বাসা সম্ভবত গাজীপুর কাপাসিয়াতে। তো আপু আমাকে ফোন দিয়ে বলছিলেন যে আপু, আপনার ভিডিওগুলো সবসময় টিভিতে দেখা হয়, তো বেশিরভাগ সাধারণ দর্শক হিসেবে ভিডিও আমাদের যারা দেখেন তারা কিন্তু টিভিতেই এই ভিডিওগুলো বেশি দেখে থাকেন, যেটা এখন আমি বুঝি। যে জন্য ভিউ যে পরিমাণ হয়, লাইক সেই পরিমাণ আসে না। টিভিতে ভিডিও দেখে আমাদের লিপি আপুর মতো খুব কম মানুষই আছে যারা কিনা মোবাইল হাতে নিয়ে ভিডিওগুলোতে লাইক দিয়ে থাকেন। তো যাই হোক, সেই আপুটা আমাকে বলছিলেন যে আপু, আমি যে আপনার সঙ্গে কথা বলছি এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, আপনাকে ফোন দিয়ে কথা বলতে আমার খুব ভয় হচ্ছিল। আর পাশাপাশি আমার ছোট্ট মেয়ে মাহিরা, ও আপনার ভিডিও দেখে। তো আমার মেয়ের ধারণা যারা টিভিতে কথা বলে তারা কখনো স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে কথা বলে না, বা ফোনে তাদের সঙ্গে কখনো কথা বলা সম্ভব হয় না। তো আপু প্লিজ আপনি আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলবেন। তো আপুর কথাগুলো শুনে আমি খুব হাসছিলাম। আর মামুনিটার সঙ্গেও কিন্তু আমি বেশ অনেকক্ষণ কথা বলেছি। আপুর মেয়েটা আমার ভিডিওগুলো দেখে মেনলি সাফানের জন্য, তো ওর কথাও বলছিল। আসলে আমরা যারা ভিডিও বানাই বা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। একটা মাত্র পার্থক্য, সেটা হচ্ছে আমি আমার এই লাইফস্টাইল থেকে ভিডিও বানাচ্ছি আর আপনি ভিডিও বানাচ্ছেন না, আপনি আমার ভিডিওগুলো দেখছেন, এটাই পার্থক্য। তো যাই হোক, আমার কাজের খালা তো অনেক আগে চলে গেছে। তো হাঁড়ি পাতিলগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেলেছি। 2টা বেডরুমের বেডশিটও এর ফাঁকে চেঞ্জ করে নিয়েছি, শুধু এই বেডশিটটা চেঞ্জ করা বাকি আছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।